পাওয়াপুরীতে রয়েছে জল মন্দির। জৈনদের 24তম তীর্থঙ্কর মহাবীরের নির্বাণ এখানেই ঘটেছিল। এই মন্দিরের ভেতরে ফটো তোলা বন্ধ করে দেওয়া হয়েছে, তার একটা কারণ রয়েছে। এখানে মাছ খাওয়ার কথা বা মাছ ধরার কথা ভুলেও মনে আনবেন না। আমি এখন চলে এসেছি ভগবান মহাবীরের জন্মস্থান কুণ্ডলপুরে। এটা নালন্দা থেকে প্রায় 3 কিলোমিটার। এখানকার প্রধান মন্দির হচ্ছে বিশ্বশান্তি তীর্থঙ্কর মহাবীরের মন্দির। রাজগীর ভ্রমণের প্রথম পর্বে আমরা রাজগীরের প্রধান ঐতিহাসিক জায়গাগুলি ঘুরিয়ে দেখিয়েছি। সেই সাথে দিয়েছি কলকাতার দিক থেকে রাজগীরে আসা ও থাকা খাওয়ার সব ধরনের তথ্য। যারা সেই পর্বটি দেখেননি তারা উপরের আই বোতামে ক্লিক করে পর্বটি দেখে নিতে পারেন। রাজগীর ভ্রমণের আজকের পর্বে আমরা ঘুরিয়ে দেখাবো জৈনদের অন্যতম 2 তীর্থস্থান পাওয়াপুরী ও কুণ্ডলপুর। রাজগীর ভ্রমণের দ্বিতীয় দিনে প্রথমেই আমরা মারোয়ারি ভোজনালয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর চড়ে বসলাম আমাদের ভাড়া করা 12 সিটের ক্রুইজার গাড়িতে। আমরা সারাদিন ধরে ঘুরব পাওয়াপুরী, নালন্দা এবং কুণ্ডলপুর। তো আমরা রাজগীর আসার সময় আগে থেকেই একটি গাড়ি, ক্রুইজার গাড়ি বুক করেছিলাম 12,000 টাকা দিয়ে। তবে আপনারা যদি শুধুমাত্র সারাদিন ঘোরেন পাওয়াপুরী, নালন্দা, কুণ্ডলপুর, তাহলে আপনাদের থেকে এই ধরনের গাড়ি নেবে 3,000 টাকা। রাজগীর থেকে পাওয়াপুরীর দূরত্ব 19 কিলোমিটার। রাজগীর শহর পেরিয়ে গ্রাম্য পথের মধ্যে দিয়ে চলতে চলতে প্রায় 8 ঘন্টার মধ্যেই আমরা পাওয়াপুরীতে পৌঁছে গেলাম। পাওয়াপুরী বা অপাপুরী এই নামের অর্থ পাপমুক্ত নগরী। এই জায়গাটি জৈন ধর্মের এক পবিত্র তীর্থস্থান। 527 খ্রিস্টপূর্বাব্দে জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীর এই জায়গায় নির্বাণ লাভ করেন এবং এখানেই তাকে দাহ করা হয়। পাওয়াপুরীতে ভগবান মহাবীরের নির্বাণস্থলে বড় একটি পুকুরের মধ্যে রয়েছে এক সুন্দর জল মন্দির। পাওয়াপুরীর যে জল মন্দির তার যে এলাকাটা অর্থাৎ এরিয়াটা, এটা হচ্ছে পুকুর সহ হচ্ছে 84 বিঘা। অত্যন্ত সুন্দর জায়গা, একদম ব্রিজের মতো রয়েছে মন্দিরের দিকে। আমি সেই ব্রিজ পেরিয়ে মন্দিরে যাচ্ছি। পাওয়াপুরীর এই ঝিলকে বলা হয় কমল সরোবর। গ্রীষ্মকালে এই সরোবরে অসংখ্য পদ্মফুল ফোটে। কথিত যে ভগবান মহাবীরের নির্বাণ লাভের আগে এখানে কোনো জলাশয় ছিল না, কিন্তু ভগবান মহাবীরের নির্মাণ লাভের পর তার অনুগামীরা অবিরত এখানকার মাটি সংগ্রহ করে কপালে টিপ পড়ার কারণে এখানে একটি বিশাল গর্ত সৃষ্টি হয়ে এই জলাশয়টি তৈরি হয়। তবে অন্য একটি মত অনুসারে ভগবান মহাবীরের দাদা রাজা নন্দীবর্ধন এই পুকুর কাটান এবং তিনি এখানে প্রথম আদি মন্দিরটি নির্মাণ করেন। এই জলে কিন্তু প্রচুর মাছ রয়েছে, কিন্তু আমরা তো বাঙালিরা মাছ দেখলেই একদম সেটা ধরে খাওয়ার জন্য উৎসাহিত হই। এটা কিন্তু জৈন মন্দির, মনে রাখবেন। এখানে মাছ খাওয়ার কথা বা মাছ ধরার কথা ভুলেও মনে আনবেন না, কারণ জৈন ধর্মে এই ধরনের মাছ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কমল সরোবরে গ্রীষ্মে যেমন দেখা যায় পদ্মফুল, তেমনি শীতে এখানে নানা ধরনের পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। আর দেখা যায় পুকুরের জলে অসংখ্য মাছ। তবে জৈন ধর্মের মূল মন্ত্র অহিংসা হওয়ার কারণে জৈনরা মাছ বা কোনো জীবকে হত্যা করে খাওয়ার সম্পূর্ণ বিরোধী। জৈন ধর্মের শ্বেতাম্বর মত অনুসারে 527 খ্রিস্টপূর্বাব্দে ভগবান মহাবীর নির্বাণ লাভ করেন। আর দিগম্বর মত অনুসারে তার নির্বাণ লাভের সময়কাল হল
510 খ্রিস্টপূর্বাব্দ। নির্বাণ লাভের পর ভগবান মহাবীরকে এই জায়গায় দাহ করা হয়েছিল। এরপর মহাবীরের বড় ভাই রাজা নন্দীবর্ধন এই জায়গায় প্রাচীন মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীকালে 1750 সালে ঠিক সেই জায়গায় এই আধুনিক স্থাপত্যশৈলীর জল মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দিরের গর্ভগৃহে ভগবান মহাবীরের চরণ পাদুকা বা চরণ চিহ্ন পূজিত হয়। এই মন্দিরের ভেতরে ফটো তোলা বন্ধ করে দেওয়া হয়েছে। তার একটা কারণ রয়েছে, যেখানে মানুষ এসে রিল বানাচ্ছেন, মন্দিরকে কেন্দ্র করে তারা ফটো তুলে রিল বানাচ্ছেন, ভিডিও করছেন। এটা একটা ধর্মস্থান, এটা অ্যালাউ করা এদের পক্ষে সম্ভব নয়। আমাকে এরা বললেন যে আপনারা ভিডিওর মাধ্যমে এই বার্তাটা ছড়িয়ে দিন যে এটা কোনো পার্ক নয়, এটা ধর্মস্থান, তার মর্যাদা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকের। তা আমরাও ভিডিওর মাধ্যমে এই কথাগুলোই বারবার বলি যে প্রত্যেকটা জায়গার নিজস্ব বৈশিষ্ট্য আছে, কোথাও পরিবেশ রক্ষা, কোথাও বা মন্দিরের ঐতিহ্য রক্ষা, এগুলো আমাদের মাথায় রেখেই চলা উচিত। এইটুকুই আবেদন যে আপনারা এখানে আসুন, তবে এমন কিছু করবেন না যাতে মন্দিরের যে পবিত্রতা, মন্দিরের যে ঐতিহ্য সেটা নষ্ট হয়। জল মন্দিরের একদম উল্টো দিকে রয়েছে পঞ্চ কল্যাণক মন্দির। আমরা এখন এই মন্দিরটি দেখে নেব। মনে করা হয় যে ভগবান মহাবীর দীপাবলির রাত অর্থাৎ কার্তিক অমাবস্যার রাতে 72 বছর বয়সে নির্বাণ লাভ করেন। এই উপলক্ষে এই বিশেষ দিনটিতে প্রতি বছর এখানে পাওয়াপুরী নির্বাণ মহোৎসবের আয়োজন করা হয়। পাওয়াপুরী দেখে আমরা রওনা দিলাম কুণ্ডলপুরের উদ্দেশ্যে। এটি প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের একদম কাছেই। পৌঁছাতে সময় লাগলো প্রায় 35 মিনিট। আমি এখন চলে এসেছি কুণ্ডলপুরে। এটা নালন্দা থেকে প্রায় 3 কিলোমিটার। দিগম্বর জৈন সম্প্রদায়ের একটি মতবাদ অনুসারে এই কুণ্ডলপুরে ভগবান মহাবীরের জন্ম হয়েছিল। জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের একটি মত অনুসারে এই কুণ্ডলপুর হল ভগবান মহাবীরের জন্মস্থান। তবে এ বিষয় নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে। দিগম্বর গ্রন্থ উত্তর পুরাণ অনুসারে মহাবীর বিদেহ রাজ্যের কুন্দপুরে জন্মগ্রহণ করেন। আবার শ্বেতাম্বর গ্রন্থ কল্পসূত্রে জায়গাটি উল্লিখিত হয়েছে কুণ্ডগ্রাম নামে। তবে বেশিরভাগ জৈনরা দাবি করেন যে বৈশালী শহরের কাছে বসুকুণ্ড গ্রামটি ভগবান মহাবীরের জন্মস্থান। কিন্তু দিগম্বর সম্প্রদায়ের একটি অংশ সম্প্রতি নালন্দা জেলার এই কুণ্ডলপুরই মহাবীরের জন্মের সঠিক অবস্থান বলে দাবি করেছেন। এখানকার প্রধান মন্দির হচ্ছে বিশ্বশান্তি তীর্থঙ্কর মহাবীরের মন্দির। আমি সেই মন্দিরের উপরে উঠছি, অনেকটাই উঁচু। এ বাদে এখানে আরও 4টি মন্দির রয়েছে। ভগবান মহাবীরের মন্দির ছাড়াও এই মন্দির কমপ্লেক্সে রয়েছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ বা আদিনাথের মন্দির। এছাড়াও রয়েছে গৌতম স্বামীকে নিবেদিত মন্দির সহ যাত্রী নিবাস, ভোজনালয় এবং অফিস ঘর। এখানে যাত্রী নিবাস এবং ভোজনশালা দুই রয়েছে। তবে এই সব কিছুই কিন্তু জৈন ধর্মাবলম্বী যে সমস্ত তীর্থযাত্রী তাদের জন্য। কুণ্ডলপুরের এই মন্দিরটি নতুন মন্দির। এই জায়গা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে প্রাচীন জৈন মন্দির, কিন্তু আমরা সেদিকে যাব না। আমরা এবার প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থার অন্যতম পীঠস্থান নালন্দা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা দেব। রাজগীর ভ্রমণের আগামী পর্ব হবে নালন্দা নিয়ে। আজকের পর্ব
এখানেই শেষ করছি। এপিসোডটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে রাজগীর ভ্রমণের পরবর্তী পর্ব নালন্দায়। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।